প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের দশম শ্রেণীর আয় আরও বেঁধে বেঁধে থাকি যে কবিতাটি রয়েছে, এই কবিতার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি একটি বিশেষ সামাজিক প্রেক্ষাপটে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছিল। তো এই কবিতাটির আলোচনা আমরা লাইন ধরে ধরে করব, যাতে এই কবিতার যে কোনো লাইন থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন, তোমরা ছাত্রছাত্রীরা যাতে সেখান থেকে উত্তর করতে পারো। এমনিতে কবিতাটা খুব সহজ একটি কবিতা, কিন্তু কবিতাটার যে আসল কবিতার ভেতরে যে বার্তাটি রয়েছে এবং কবিতাটা আসলে যে কারণে রচিত হয়েছে তা অত্যন্ত মর্মস্পর্শী। এবং এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মাধ্যমে সমাজের এক বিশেষ করে আমাদের ভারতবর্ষের এক রাজনৈতিক অস্থিরতার সময়ের চিত্র তুলে ধরা হয়েছে। আসলে এই কবিতাটি কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন ভারতবর্ষে 2003 সাল, যে সালটা ভারতবর্ষের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, কালো অধ্যায়। কারণ এই সময় আমাদের দেশে গুজরাতে এক রক্তক্ষয়ী দাঙ্গা হয়। সেই দাঙ্গায়, সাম্প্রদায়িক দাঙ্গা, সেই দাঙ্গায় প্রচুর রক্তপাত হয়, প্রচুর মানুষের প্রাণ যায়। তো সেই পরিপ্রেক্ষিতে ব্যথিত হয়ে কবি শঙ্খ ঘোষ এই আয় আরও বেঁধে বেঁধে কবিতাটি লিখেছিলেন। এই কবিতাটি তোমাদের যারা ক্লাস 10-এ পড়ছো, দশম শ্রেণীর সিলেবাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই কবিতার মূল ভাবার্থ বা বিষয়বস্তু অত্যন্ত মর্মস্পর্শী, কিন্তু কবিতাটি আমাদেরকে একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে, তাহলে এই কবিতার উপরে যে কোনো প্রশ্নই পড়ুক না কেন আমরা এই কবিতার সেই প্রশ্নের উত্তর করতে পারবো। তো আমরা শুরু করি। আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি। এই কবিতাটিতে কবি শঙ্খ ঘোষ ভারতবর্ষের মানুষের যে দুরবস্থা, যে দৈন্য দশা, সেগুলো খুব হৃদয়গ্রাহী একটা চিত্রের মাধ্যমে তিনি চিত্রায়িত করেছেন, তুলে ধরেছেন। তো যেমন তিনি বলছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। কবি একটা কঠিন পরিস্থিতির চিত্র তুলে ধরছেন। এখানে আমরা বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন, আমাদের বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন? আমাদের বলতে কবি বুঝিয়েছেন আমরা যারা যে কোনো একটা সামাজিক একটা অস্থিরতা, যে কোনো একটা সামাজিক সমস্যার যারা বলি হয়ে যায়, সাধারণ মানুষ, যাদের রাজনীতির সঙ্গে কোনো রাজনীতি নিয়ে যাদের কোনো মাথা ব্যথা থাকে না, যাদের যুদ্ধ নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না, দাঙ্গা নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না, যারা সাধারণ মানুষ, যারা নিজেদের পরিবার পরিজন সংসার এইটার উপরেই যারা তাদের সমস্ত কিছু, তাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত চক্রাকারে তাদের সমস্ত কর্মপদ্ধতি এইটাকে ঘিরেই আবর্তিত হয়, এরকম সাধারণ মানুষের কথা কবি এখানে তুলে ধরেছেন। সাধারণ ভারতবাসীর কথা তিনি বুঝিয়েছেন। এবং কবি বলছেন কি, যে আমাদের ডান পাশে ধস, যে আমাদের এই সাধারণ ভারতবাসীদের ডান পাশে ধস রয়েছে, আমাদের বাঁয়ে গিরিখাত, আর বাম দিকে কী রয়েছে? গিরিখাত। গিরিখাত মানে যে পাহাড়ি অঞ্চলে যখন নদী বয়ে চলে তখন পাহাড়ের যে খাত তৈরি হয় সেইটাকে গিরিখাত বলা হয়। তো এখানে কবি বলছেন কি, ডান পাশে ধস রয়েছে, আবার বাম পাশে গিরিখাত রয়েছে। তো দুদিকেই কোনো যাবার রাস্তা নেই, ডান দিকেও যাওয়ার রাস্তা নেই, বাম দিকেও যাওয়ার রাস্তা নেই। আমাদের মাথায় বোমারু, এখানেই শেষ নয়, শুধু ডান দিক বা বাম দিকে যে আমাদের যাওয়ার রাস্তা নেই তা নয়, এরপরে আবার আমাদের মাথায় বোমারু। বোমারু মানে হচ্ছে বোমা বর্ষণকারী যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। তো সেই বোমারু বিমান মাথার উপরে আমাদের রয়েছে। এখানে বোমারু বলতে বোমারু বিমান অর্থাৎ গোলা বর্ষণকারী যুদ্ধ বিমান। তো কবি বলছেন এখানে আমাদের মাথার উপরেও, যার ডান দিকে যেমন ধস রয়েছে, বাম দিকে যেমন গিরিখাত রয়েছে, ঠিক এমনি করে আমাদের মাথার উপরেও বোমারু বিমানগুলি
বোমা বর্ষণকারী বিমানগুলি সেগুলি ঘুরপাক খাচ্ছে, চক্কর দিচ্ছে। পায়ে পায়ে হিমানির বাঁধ। আর আমাদের আমরা যে রাস্তা দিয়ে চলবো, যে পথ, সেই পথেও আমাদের বাধা। এখানে বাঁধ মানে বাধা। কিসের বাধা? না হিমানি। হিমানি মানে হচ্ছে বরফখণ্ড, বরফের উঁচু বরফের কোনো প্রাচীর। এটাকে হিমানির বাঁধ বলছেন কবি। হিমানি মানে বরফ। তো পায়ে পায়ে হিমানির বাঁধ মানে এগিয়ে চলার যে পথ, যে পথ দিয়ে আমরা আমাদের পায়ের সাহায্যে এগিয়ে চলবো, সেই পথে বাধা সৃষ্টি করেছে বরফের প্রাচীর। আমাদের পথ নেই কোনো, আর আমাদের পথ নেই কোনো। এই যদি পরিস্থিতি হয় যে আমাদের ডান দিকেও ধস, বাম দিকে আমাদের গিরিখাত, আমাদের মাথার উপরে বোমারু বিমান চক্কর দিচ্ছে, আর আমাদের সামনে যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলবো, সেই এগিয়ে চলার পথটা সেটাও বরফের প্রাচীর সেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। সেই প্রাচীর দুর্ভেদ্য, যা ভেদ করে এগিয়ে যাওয়া যায় না। তাহলে আমাদের তো কোনো পথ নেই। আমাদের ঘর গেছে উড়ে। আর আমাদের ঘর উড়ে গেছে। ঘর কি করে উড়ে গেল? ওই যে মাথার উপরে যুদ্ধ বিমানগুলি ঘোরাফেরা করছে, হ্যাঁ, এদের 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 যে বোমা বর্ষণ করেছে, সেই বোমার আঘাতে আমাদের ঘরগুলি উড়ে গেছে। এখানে কবি এই বোমারু শব্দটা একটি প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। আসলে যে প্রেক্ষাপটে তিনি কবিতাটি রচনা করেছেন, সেই প্রেক্ষাপটের হিসাবে একটা দাঙ্গার পরিস্থিতিতেও বোমারু বিমান তখনই আমাদের মাথার উপরে চক্কর দেয় যখন একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যুদ্ধ হয়। কিন্তু এখানে তো সেরকম কোনো একটি দেশের সঙ্গে অপর কোনো দেশের যুদ্ধের পরিস্থিতি নয়। এটা একটা দাঙ্গা, একটা দেশের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে, দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটা কাটাকাটি, হানাহানি। তো এখানে বোমারু বিমানের কোনো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু কবি বোমারু বিমানের প্রসঙ্গ এনে পরিস্থিতির ভয়াবহতাটাকে বোঝানোর চেষ্টা করেছেন, যে আমরা এমন সাংঘাতিক এবং ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, যে যেমন মাথার উপরে যখন বোমারু বিমান যদি চক্কর দেয়, ডান দিকে যদি ধস হয়, বাম দিকে যদি গিরিখাত হয়, আর সামনে যদি বরফের প্রাচীর, আমাদের দুর্ভেদ্য প্রাচীর বাধা হয়ে দাঁড়ায়, তাহলে যে পরিস্থিতি হতে পারে সেই রকম একটা পরিস্থিতির সম্মুখীন এখন আমরা হয়ে গেছি। আমাদের পথ নেই কোনো, আমাদের কোনো পথ নেই। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘরটা উড়ে গেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের শিশুদের মানে বাচ্চাদের, তাদের সব মানে মৃতদেহ, মানে এই দাঙ্গার ফলে বাচ্চারাও রেহাই পায়নি দাঙ্গার হাত থেকে, দাঙ্গার ভয়াবহতা আর নৃশংসতার হাত থেকে। দাঙ্গা যখন হয়, তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ পশুতে পরিণত হয়। মানুষের মধ্যে পাশবিকতা মাথা চাড়া দিয়ে ওঠে। এই পাশবিকতার এমন প্রকাশ ঘটে যে সেই পাশবিকতার হাত থেকে, সেই ভয়াবহতা আর নৃশংসতার হাত থেকে বাচ্চারাও রেহাই পায় না। বাচ্চাদেরকেও মেরে ফেলা হয়, বাচ্চাদেরও প্রাণ যায়, তাদেরও রক্ত ঝরে। তো সেই জন্যই কবি বলছেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। হ্যাঁ, কোনো মৃতদেহ কাছে রয়েছে, কোনো মৃতদেহ দূরে রয়েছে, সব ছড়ানো রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আর এখন আমরা যারা বেঁচে রয়েছি, আমরা যাদের এই যুদ্ধ বিগ্রহ আমরা যারা পছন্দ করি না, এই দাঙ্গা আমরা চাই না, আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের সংসার, পরিবার, পরিজন এবং আমাদের ঘর, এই সামান্য পরিসরের মধ্যে যারা আমরা বেঁচে থাকি এবং এইটুকুতেই যারা আমরা সন্তুষ্ট থাকি, তা আমরা এই যে কজন এখনও রয়েছি, কবি এখানে তাদের কথা বলছেন। আমরাও তো এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? তাহলে এই মুহূর্ত মানে এই পরিস্থিতিকে আমাদের তাহলে কি হবে? আমরাও কি তাহলে মরে যাব? আমাদের পথ নেই, আমাদের তো আর কোনো পথ নেই। আরও বেঁধে বেঁধে থাকি। এবারে কবি কী করছেন? এবারে কবি এই সমস্ত যে কজন এখনও বেঁচে রয়েছে, যারা এখনও এই নৃশংসতা, হানাহানি আর কাটাকাটির বলি হয়ে ওঠেনি, যারা এখনও এই নৃশংসতায় যাদের প্রাণ যায়নি, যারা এখনও এর সঙ্গে জড়িয়ে পড়েনি, কবি তাদের কথা বলছেন যে আমাদের তো আর কোনো পথ নেই। এখন আমরা নিজেদের মধ্যে আর কোনো ঝামেলা, কোনো অশান্তি না করে এসো আমরা এখন সবাই হাতে হাত ধরে আমরা এখন এক হয়ে থাকি। আরও বেঁধে বেঁধে থাকি মানে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা এক হয়ে একসাথে থাকি। আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝিটাকে আমরা দূর করে নিই, এইটা কবি আহ্বান করছে। আমাদের ইতিহাস নেই। এখানে কবি খুব আক্ষেপের সঙ্গে বলছেন যে আমাদের কোনো ইতিহাস নেই। আসলে আমাদের এই লাইনটা বুঝতে গেলে এই পরের দুটো লাইনটাকেও পড়তে হবে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। কবি এখানে বলছেন
যে আমাদের ইতিহাস নেই। আসলে এটা তো এরকম তো কোনো ব্যাপার নয়, ভারতবর্ষ তো এক গৌরবোজ্জ্বল ইতিহাস, কিন্তু সেই ইতিহাস ভারতবাসীর আজ বিস্মৃত হয়ে গেছে। সেই ইতিহাসটাকে আজ ভুলতে চাওয়া হয়েছে অথবা ভোলাতে চাওয়া হয়েছে। যে ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, সৌহার্দ্যের ইতিহাস, মানুষে মানুষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের মিলন ক্ষেত্র বলেছেন, এবং ভারতবর্ষই একমাত্র গোটা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে সব ধর্ম, সব জাতি, সব ভাষার মানুষ একসঙ্গে মিলেমিশে থাকে। এ এক মানে বিরল দৃষ্টান্ত। গোটা পৃথিবীতে এরম দৃষ্টান্ত আর কোনো দেশের নেই, যে দৃষ্টান্ত ভারতবর্ষ তুলে ধরেছে সারা পৃথিবীর কাছে। না, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পরিস্থিতি রয়েছে, একটা আবহ রয়েছে, একটা সামাজিক মেলবন্ধন রয়েছে। তো সেই পরিস্থিতি, সেই ইতিহাসটা অত্যন্ত গৌরবোজ্জ্বল ইতিহাস। আর সেই ইতিহাস সারা পৃথিবীর মানুষকে একসময় পথ দেখিয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে তার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ইতিহাস আমরা বিস্মৃত হয়ে গেছি, আমরা ভুলে গেছি আমাদের ইতিহাসকে। হয়তো আমরা ইচ্ছে করে ভুলে গেছি, অথবা আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাই হোক না কেন, কবি এই জন্য বলছেন যে আমাদের ইতিহাস নেই কোনো, আমাদের ইতিহাসটাকেই আমরা ভুলে গেছি। এখানে ইতিহাস নেই কোনো, আমাদের ইতিহাস নেই, এই কথার অর্থ হলো আমরা আমাদের ইতিহাসটাকেই ভুলে গেছি। আমরা আমাদের ইতিহাস সম্পর্কে পুরোপুরি আমরা মানে নিজেদেরকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি। আমাদের ইতিহাসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এই জন্যে বলছেন আমাদের ইতিহাস নেই। অথবা এমনই ইতিহাস, এবং সেই ইতিহাসটা এমনই, ওই যে কথাটা আমি একটু আগেই বললাম, যে সেই ইতিহাস এমন একটা ইতিহাস, সে গৌরবোজ্জ্বল ইতিহাস, সে এক দৃষ্টান্তমূলক ইতিহাস, কিন্তু সেই ইতিহাসটাকে আমাদের চোখ মুখ আমরা ইচ্ছে করে ঢেকে রেখেছি, অথবা আমাদের চোখ মুখকে ঢেকে রাখা ইচ্ছে করে কেউ ঢেকে দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে আমরা সেই ইতিহাসটাকে ভুলতে বসেছি, সেই ইতিহাস বিস্মৃত হয়েছি, এবং সেই ইতিহাসের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। তাই কবি বলছেন আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। এখানেও কবি খুব আক্ষেপের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমরা ভিখারি 12 মাস। এখানে আমরা বলতে কবি আপামর ভারতবাসীর কথা বুঝিয়েছেন। ভারতবর্ষ একসময় ইংরেজদের শাসনে ছিল, ইংরেজরা ভারতবর্ষকে শাসন করেছে, শোষণ করেছে, এবং ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার করেছে, এবং ভারতবর্ষ সেই ইংরেজদের জামানাতে ভারতবাসীরা ভিখারির মতোই তাদের পরিস্থিতি ছিল, এত দৈন্য দশা ছিল, আর্থিকভাবে এত দুর্বল ছিল ভারতবাসী, যে সেটাকে আর্থিক দৈন্যতাটাকে ভিখারির অবস্থার সঙ্গে তুলনা করা যায়। তাই কবি বলছেন কি আমরা ভিখারি 12 মাস। আর তখন যেমন আমরা ভিখারি ছিলাম, আজকেও আমরা ভিখারি। আসলে এই ভিখারিটা শুধু আর্থিকভাবে ভিখারি, আর্থিক দৈন্যদশার কথা এখানে কবি বোঝাননি। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়ে, আর আমরা আমাদের সম্প্রীতি ভুলে গিয়ে, আমরা আমাদের মানবতা আর মনুষ্যত্বকে ভুলে গিয়ে, আর আমরা পরানুকরণে, অন্য দেশের অনুকরণে, অন্য দেশের জিনিসের প্রতি আমাদের মোহ, অন্য দেশের ভাষা, অন্য দেশের ঐতিহ্য, অন্য দেশের সংস্কৃতি, এবং অন্য দেশের বহিরাগতদের যে সংস্কৃতি, তাদের যে সামাজিক রীতিনীতি, সেইগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি, এবং আমরা তাদের থেকেই আমাদের সব কিছু ভুলে গিয়ে, আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়ে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভুলে গিয়ে, আমাদের যে ভারতবর্ষের একটা মহান গৌরব, সেই গৌরবকে ভুলে গিয়ে আমরা পরানুকরণে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য সংস্কৃতি, হয়তোবা অপসংস্কৃতি, হয়তোবা অসভ্যতা, সেই অসভ্যতা আর অপসংস্কৃতির অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা আমাদের নিজেদেরটা নিচ্ছি না, অপরের দিকে তাকিয়ে আছি, অপরের শিক্ষা, অপরের সংস্কৃতি, অপরের ঐতিহ্যটাকে আমরা চাতক পাখির মতো সেইটার জন্য অপেক্ষা করে বসে আছি। এই জন্যে কবি বলছেন কি আমরা ভিখারি 12 মাস, যে আমরা তখনও ভিখারি ছিলাম আর এখনও ভিখারিই আছি, কারণ আমরা আমাদের কাছে যা আছে সেইটা আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে না। আমাদের নিজেদের কাছে থাকা, আমাদের নিজেদের ঐতিহ্য, আমাদের নিজেদের ইতিহাস, আমাদের নিজেদের যে গৌরব, সেই গৌরবটাকে আমরা প্রাধান্য না দেওয়ার কারণে আমরা ভিখারির মতো, ওই চাতক পাখির মতো আমরা অপেক্ষা করে বসে আছি, ওদেরটাকে নেওয়ার অপেক্ষায় আমরা বসে আছি। এই জন্যে কবি বলছেন কি যে আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে। এবারে কবি কি বলছেন,
যে পৃথিবী, এই পৃথিবী বলতে এখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের কথা বলছেন, যে পৃথিবী আমাদের এই যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছি, আমাদেরকে বাদ দিয়ে আর যে বাকি সমাজটা, বিশ্ব সমাজ, এই বিশ্ব সমাজটা, এটাকে কবি পৃথিবী বলে এখানে তুলে ধরছেন, যে পৃথিবী হয়তো মরে গেছে। মানে আমাদের এই দৈন্যদশা, আমাদের এই করুণ পরিস্থিতি, এটা এটা কবির কাছে মনে হচ্ছে যে এটা কি কেউ দেখতে পাচ্ছে না? এই পরিস্থিতির থেকে আমাদের সাহায্য করার জন্য কেন কেউ এগিয়ে আসছে না? তাহলে কি পৃথিবী পৃথিবী কি বেঁচে আছে? হয়তো মরে গেছে পৃথিবী। অন্য যারা এই জিনিসটাকে যারা বুঝতে পারছে যে না, এটা একটা করুণ পরিস্থিতি, এটা একটা ভুল পরিস্থিতি, এটা একটা সাংঘাতিক পরিস্থিতি, এর পরিবর্তনের দরকার, যারা এটাকে বুঝতে পারছে অথচ এই দৈন্য ভারতবাসীর পাশে এসে দাঁড়াচ্ছে না, সে কবি আক্ষেপ করে তাদেরকে বলছেন যে পৃথিবী, অথবা আমাদের দেশের যারা সমাজদার, বা আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, আমাদের দেশীয় যারা সমাজ সচেতন, রাজনীতি সচেতন, তাদেরকেও কবি এই সঙ্গে সঙ্গে একই ভাবে তাদেরকে উদ্দেশ্য করে কবি বলছেন যে পৃথিবী হয়তো বেঁচে আছে, যে তারা হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, আবার হয়তো তারা মরে গেছে, তারা বেঁচেও থাকতে পারে, তারা মরেও যেতে পারে। যে জানি না, কবি এখানে যেন বলতে চাইছেন আমি জানি না তারা বেঁচে আছে কি মরে গেছে। কারণ কবি এখানে সন্দিহান যে যদি তারা বেঁচে থাকতো তাহলে তো তারা এগিয়ে আসতো এই করুণ পরিস্থিতিতে, এই কঠিন পরিস্থিতিতে, এই দৈন্য দশা থেকে ভারতবাসীকে বাঁচানোর জন্যে তারা তো কোনো পদক্ষেপ করতো। তা সেটা তো কবি দেখছেন না, তাই কবি বলছেন যে তারা হয়তো বেঁচে আছে অথবা তারা মরে গেছে, জানি না কি ব্যাপার, আমাদের কথা কে বা জানে। এইবার কবি বলছেন যে আমাদের কথা কে বা জানে, কে জানে আমাদের কথা, আমাদের এই পরিস্থিতি, এইটার কথা তো কেউ জানে না। যদি জানতো এটাও হতে পারে যে আমাদের কথা, এই কে বা জানে বলতে কবি এখানে সন্দেহমূলকভাবে বলছেন যে আমাদের কথা হয়তো কেউ জানে না। আর এই না জানার কারণে কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্যে। আমরা ফিরেছি দোরে দোরে, আমরা দরজায় দরজায় ফিরেছি, সব জায়গায় সবার কাছে আমরা, যেমন ভিখারিরা দরজায় দরজায় ঘুরে ঘুরে কাটায়, আমরা এরকম দরজায় দরজায় ঘুরেছি আমাদের সাহায্যের জন্যে, আমাদের এই করুণ পরিস্থিতি থেকে মুক্তির জন্য। কিছুই কোথাও যদি নেই, এবার কেউ বলছেন যে কোথাও যদি কিচ্ছু নেই, এরকম যদি পরিস্থিতি হয়, তবু তো কজন আছি বাকি, যে কোনো মানুষের মনুষ্যত্ব নেই, মানুষের মানবিকতা নেই, ঐতিহ্য বিস্মৃত, ইতিহাস বিস্মৃত, গৌরব বিস্মৃত। তো এই রকম একটা পরিস্থিতিতে কোথাও তো কিছু নেই। তা আমরা তো এই কজন এখন বাকি আছি, এই যারা আমরা এই পরিস্থিতির শিকার এখনও হইনি, অথবা আমরা যারা কিছুটা সচেতন, এবং আমরা যারা এখনও আশার আলো দেখতে ভালোবাসি, এখনও যারা আশায় থাকি, কবি আমাদের বলতে এখানে তাদের কথা বলছেন যে আমরা তবু তো কজন আছি বাকি। কজন বলতে কবি এদের কথা বুঝিয়েছেন যে তবু তো কজন আছি বাকি, আয় আরও, আরও হাতে হাত রেখে, বলছেন যে আরও হাতে হাত রেখে, মানে আরও বেশি সংখ্যক মানুষ আরও এগিয়ে এসো, আরও বেশি হাত আর একজনের হাতে থাকুক, আর সেই হাত আরও শক্ত করে আরেকজনের হাতকে ধরুক। এই আরও হাতে হাত রেখে বলতে কবি এইটা বুঝিয়েছেন যে আরও বেশি হাতকে ধরুক, আরও শক্ত করে ধরুক, এটা কবি বোঝাচ্ছেন। আরও হাতে হাত রেখে, আরও বেঁধে বেঁধে থাকি, এবং আরও কাছাকাছি আমরা হয়ে যাই, আমরা আরও মিলেমিশে থাকতে শুরু করে দিই। এই পরিস্থিতির পরিবর্তনের তো দরকার, এরকমভাবে তো একটা দেশ, একটা জাতি চলতে পারে না, এ তো ধ্বংস হয়ে যাবে। যেখানে শিশুদের সব যেখানে সেখানে ছড়িয়ে থাকে, বা সামনে কোনো পথ নেই, ডায়ে কোনো পথ নেই, বাঁয়ে কোনো পথ নেই, আর পায়ে পায়ে আমাদের বরফের পাঁচিল আমাদের জন্য চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই পরিস্থিতির পরিবর্তন, এই পরিস্থিতি থেকে মুক্তি, এটা একমাত্র তখনই সম্ভব যখন আমরা একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকবো, সবাই সবার হাত ধরে থাকবো, সবাই সবার পাশে দাঁড়াবো, সবাই সবার জন্যে ভাববো। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যাঁ, একটি স্বার্থপরতা একটি যেমন কথা, তেমনি আরও একটি কথা আছে, পরার্থপরতা, যে মানুষ শুধু নিজের জন্যে বাঁচার জন্যে আসেনি, আমাদেরকে অপরের জন্য বাঁচতে হবে, অপরের কথা ভাবতে হবে, সবাই মিলেমিশে থাকতে হবে, সবাই সবার বিপদে সবার পাশে দাঁড়াতে হবে, তাহলে আমাদের পৃথিবী আরও সুন্দর হবে।
এবং আমাদের সমাজের এই সমস্ত দৈন্যদশা, আমাদের এই ভিখারি অবস্থা, আমাদের এই ইতিহাস বিস্মৃতি, এই পরিস্থিতির পরিবর্তন একমাত্র তখনই সম্ভব। এখানে কবি শঙ্খ ঘোষ খুব মর্মস্পর্শীভাবে, খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় তিনি এই একটা অত্যন্ত কঠিন একটি সমস্যাকে এবং অত্যন্ত সাংঘাতিক একটি পরিস্থিতি এবং পরিস্থিতির ব্যাপারটিকে তিনি খুব মর্মস্পর্শীভাবে আর খুব হৃদয়গ্রাহীভাবে তিনি অল্প কথার মধ্যে আর খুব সহজ সরল অথচ প্রাঞ্জল ভাষায় তিনি তুলে ধরেছেন। আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার মাধ্যমে। তো এই হলো কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা ও বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পারলে। আর যদি কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় সেই কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদেরকে এই কবিতাটি আরও সুন্দরভাবে, যদি কোথাও কোনো অসুবিধা হয়, তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য।